এক বোতল তেল, যা একসময় ছিল প্রতিদিনের সাধারণ প্রয়োজন, আজ তা হয়ে উঠেছে আতঙ্কের নাম। এই গল্প শুধু অর্থনীতির নয়, এটা আমাদের জীবনের গল্প। নথিপত্র 360 এর আজকের পর্বে চলুন খুঁজে দেখি কৃষিপ্রধান বাংলাদেশে ভোজ্য তেলের দাম বাড়ার পেছনে অজানা সত্য। আরও জানবো কিভাবে আমরা নিজেরাই হতে পারি সমাধানের অংশ। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি। সয়াবিন, পাম ও সূর্যমুখী তেলের দাম বিশ্ববাজারে বেড়ে গেছে। যেমন প্রতি টন সয়াবিন তেলের দাম $1200 পর্যন্ত হয়েছে। আমদানি নির্ভরতা। দেশে ভোজ্য তেলে প্রায় 85% আমদানি করতে হয়। এর মধ্যে প্রায় 70% পাম অয়েল এবং 30% সয়াবিন তেল। বাংলাদেশে তেল বীজ থেকে বছরে মাত্র 4 থেকে 5 লাখ টন তেল পাওয়া যায়, যেখানে চাহিদা প্রায় 20 থেকে 25 লাখ টন। অতিরিক্ত আমদানি নির্ভরতার কারণে দাম বেশি। শীতকালে পাম অয়েল জমে যাওয়ার কারণে কম মেশানো হয়, ফলে উৎপাদন খরচ বাড়ে। তাই শীতকালে কম পাম অয়েল মেশানো হয়, ফলে সয়াবিন তেল তৈরির খরচ বেড়ে যায়। এই সুযোগে তেল কোম্পানিগুলো বাজার থেকে সয়াবিন তেল উধাও করে দেয়, কৃত্রিম সংকট তৈরি করে। এরপর লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে বাজারে তেল ছাড়ে। আগে ভোজ্য তেলে কর অব্যাহতি ছিল, যা তুলে নেওয়ায় দাম বেড়েছে। আমদানিকারকরা পর্যাপ্ত এলসি করতে পারছেন না, ফলে সরবরাহ কমে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সূর্যমুখী তেলের বৈশ্বিক সরবরাহে বিঘ্ন ঘটেছে। রাশিয়া ও ইউক্রেন বিশ্ব সূর্যমুখী তেলের প্রায় 75% রপ্তানি করে। যুদ্ধের কারণে এই সরবরাহ বন্ধ বা সীমিত হয়ে গেছে, ফলে বিশ্ববাজারে তেলের ঘাটতি তৈরি হয়েছে এবং দাম বাড়ছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। ভোজ্য তেল আমদানির উৎস দেশসমূহ আর্জেন্টিনা ও ব্রাজিল সয়াবিন তেলের প্রধান উৎস। এই দেশগুলোতে সয়াবিনের উৎপাদন ব্যাপক এবং বাংলাদেশ সেখান থেকে বিশাল পরিমাণে সয়াবিন আমদানি করে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পাম অয়েলের প্রধান রপ্তানিকারক। বিশ্বে পাম অয়েলের সবচেয়ে বড় উৎপাদক ও রপ্তানিকারক এই দুই দেশ। বাংলাদেশে ব্যবহৃত পাম অয়েলের প্রায় সবটাই এখান থেকে আসে। ইউক্রেন সূর্যমুখী তেলের অন্যতম বড় রপ্তানিকারক। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটেছে। বাংলাদেশে বাজারজাত হওয়া জনপ্রিয় ব্র্যান্ড কিংস সূর্যমুখী তেল সরাসরি ইউক্রেনের একটি কোম্পানি থেকে আমদানি করা হয়। বাংলাদেশে তেলবীজ ফসলের চাষ কম জমিতে হয়। সরিষা, সূর্যমুখী, সয়াবিন, তিল ইত্যাদি ফসলের চাষ প্রচলিত ধান চাষের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। অনেক জমি আমন ধানের পর পতিত থাকে, যেখানে তেলবীজ চাষ করা সম্ভব হলেও তা করা হয় না। সয়াবিন, সূর্যমুখী বা তিলের মতো তেলবীজ ফসলের জন্য পর্যাপ্ত জমি নেই। দেশের আবহাওয়া সব ধরনের তেলবীজ চাষের জন্য উপযোগী নয়। সরিষা চাষের মৌসুমে নিম্নচাপজনিত বৃষ্টিপাত ও জলাবদ্ধতা ফসল নষ্ট করে ফেলে। সয়াবিন থেকে তেল নিষ্কাশনের জন্য উন্নত যন্ত্রপাতি নেই। প্রচলিত ঘানি বা এক্সপেলার মেশিনে সয়াবিন থেকে তেল বের করা যায় না। তাছাড়া দেশে আধুনিক তেল পরিশোধন প্রযুক্তি, সংরক্ষণ ব্যবস্থা এবং প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র অভাব রয়েছে। তেলবীজ ফসলের বাজার দর স্থিতিশীল নয়। মধ্যস্বত্বভোগীদের প্রভাব বেশি, কৃষকরা ন্যায্য দাম পান না, ফলে কৃষকরা চাষে উৎসাহ পান না। এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে হলে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে। সরকার গবেষণা, প্রশিক্ষণ ও যন্ত্রপাতিতে বিনিয়োগ করবে। বেসরকারি খাত তেলবীজ প্রক্রিয়াকরণ ও বাজার ব্যবস্থাপনায় অংশ নেবে। এতে উৎপাদন বাড়বে, আমদানি নির্ভরতা কমবে। উন্নত জাতের বীজ ও প্রশিক্ষণ দিতে হবে কৃষকদের। তেলবীজ চাষের সঠিক পদ্ধতি, সার প্রয়োগ, রোগ নিয়ন্ত্রণ বিষয়ে প্রশিক্ষণ, মাঠ দিবস, কৃষি মেলা, ভিডিও টিউটোরিয়াল ইত্যাদির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশে প্রায় 8 থেকে 10 লাখ হেক্টর পতিত জমি রয়েছে, যা রবি মৌসুমে অনাবাদি থাকে। চরাঞ্চল বা নদীভাঙা এলাকায় জমি তুলনামূলক কম ব্যবহৃত হয়, কিন্তু সূর্যমুখী ও সরিষার মতো তেলবীজ ফসলের জন্য উপযোগী। পতিত জমি ও চরাঞ্চল ব্যবহার করে উৎপাদন বাড়ানো সম্ভব। যদিও সরকার তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু এখনও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। চাষিদের প্রশিক্ষণ ও সহায়তা পর্যাপ্ত নয়। স্বনির্ভরতা অর্জনের পথে এগিয়ে যেতে হলে এখনই সময় উদ্যোগ নেওয়ার। ভবিষ্যতের জন্য নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হলে ভোজ্য তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন জরুরি। এতক্ষণ নথিপত্র 360 সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকুন।